ডিগ্রি। আচ্ছা, এখন ডিগ্রির যে বিষয়টা, পজিটিভ comparative and superlative, এই তিনটা ডিগ্রি, রাইট? তো আসলে ডিগ্রিটা কি? ডিগ্রিটা এরকম যে অ্যাডজেক্টিভ বা একবার এদের তুলনা, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনাই হচ্ছে ডিগ্রি। আচ্ছা, পজিটিভ ডিগ্রিটা কেমন? এটা হচ্ছে সাধারণ তুলনা, কম্পারেটিভ হচ্ছে দুইয়ের সাথে, ঠিক আছে, আর সুপারলেটিভ হচ্ছে দুইয়ের অধিক তুলনা, 2+। ওকে, তাহলে পজিটিভটা সাধারণ, যে ওর মতো ভালো এরকম, কম্পারেটিভটা দুইজনের সাথে তুলনা করবে, ঠিক আছে, আর সুপারলেটিভটা সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো, বা এরকম সবচেয়ে খারাপ, সামথিং লাইক দ্যাট। তো দুইয়ের অধিক সবাইকে নিলে তো অধিকই হবে, রাইট? সো দুইয়ের অধিক, তাহলে সাধারণ দুই আর দুইয়ের অধিক তুলনা। এখন ডিগ্রি করতে গেলে আরো কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে ধরেন এরকম যে সিভিসি, এটার মানে হচ্ছে কনসোনেন্ট, তারপরে ধরেন ভাওয়েল, আবার কনসোনেন্ট। কনসোনেন্ট বুঝতে পারছেন? এই যে এ ই আই ও ইউ বাদে সবই কনসোনেন্ট। তাহলে এগুলো যখন থাকে সিভিসি, তখন যেটা হয়, ধরেন পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ যদি লিখি, এই ক্ষেত্রে পজিটিভ মানে বেস ফর্ম, ঠিক আছে, কম্পারেটিভ মানে ইআর যুক্ত, আর সুপারলেটিভ মানে ইএসটি। কখন? যখন এই সিভিসি কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট থাকে। যেমন দেখেন এল এ আর জিই, তো এল হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল না, আরটা আবার কনসোনেন্ট না, এই কারণে এর কম্পারেটিভ ফর্ম হবে লার্জার, সুপারলেটিভ হবে লার্জেস্ট। তারপরে দেখেন যদি এরকম বলেন টল, তাহলে সি হচ্ছে কনসোনেন্ট, টিটা, এটা হচ্ছে ভাওয়েল, আবার এলটা হচ্ছে কনসোনেন্ট। সো এইটারও টি এ ডাবল এল ই আর, টলার, টি এ ডাবল এল ই এস এ। আচ্ছা, গুড কে কি করতেছি? বিই, এখানেও ই আর, এবং দেখেন জি হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল দুইটা দিয়ে আবার কনসোনেন্ট, সো বেটার, বেস্ট। আচ্ছা, এইটা একটু লিখে রাখেন, ইভিআইএল, ইভিল বা ব্যাড, এটাকে কি করি? এটা হচ্ছে ওয়ার্স আর ওয়ার্স্ট, ঠিক আছে, তাহলে ইভিল বা ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। বন্ধুরা, তাহলে এরকম যদি কেউ লেখে বিউটিফুল, এইটা দেখেন এই বিউটিফুল এর সাথে এই সিভিসি মিলছে? সিভিসি হচ্ছে না, কারণ এ ই আই ও ইউ পাশাপাশি দুইটা কনসোনেন্ট, এবং এখানে একটা সিলেবল ওয়ার্ড না, সিলেবল অনেকগুলো। যেমন দেখেন এগুলো গুড, টল, লার্জ, স্মল, তো এগুলো যাই বলেন এগুলো একবারে এক উচ্চারণে হয়ে যায় না, কিন্তু বিউটিফুল তিনটা সিলেবল লাগে না? তো যখন এক উচ্চারণ ছাড়া সিলেবল বেশি লাগে এবং এই সিভিসিও হয় না, সেক্ষেত্রে আপনি কম্পারেটিভে মোর লিখবেন, মোর বিউটিফুল, এবং ওই পাশে কি দিবেন? মোস্ট বিউটিফুল। বোঝা গেছে? তাহলে ইউজফুলে কি হবে? কম্পারেটিভ মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। আচ্ছা, প্রিশিয়াস কি হবে? মোর প্রেশিয়াস, মোস্ট প্রেশিয়াস। ওকে, সো এই দিকটা বোঝা গেছে। এইবার চলেন আমরা প্যাটার্নে যাই। দেখেন ডিগ্রি তো তিনটা বললাম না, এখন এদেরকে মনে রাখতে গেলে আমাদেরকে মনে রাখতে হয় মার্কার্স। কি মনে রাখতে হয়?
মার্কার্স। আমরা ডিগ্রির মার্কার গুলোকে মনে রাখবো এবং কে কোথায় থাকে সেটা মনে রাখবো। যদি মনে রাখতে পারি তাহলে ডিগ্রি হয়ে গেল। ওকে, সো দেখ মনে রাখবেন, আমরা ধরেন একটা সমাজে যদি বসবাস করি, আমাদের পরিবারটা হচ্ছে সুপার, মানে আমাদের সবাইকে এক করে রাখে। আচ্ছা, তারপরে আমাদের বাম পাশে থাকে সেই পজিটিভ মানুষগুলো। ধরেন রিক্সায় উঠবেন, বান্ধবীকে সবসময় বাম পাশে রাখবেন। কারণ কি, ওই যে ডান পাশ দিয়ে যদি যাইতে হয়, ডান পাশ তো রোডের সাইড, ওই সাইডে ট্রাক বাস কত সমস্যা না, তো প্রিয় মানুষকে সবসময় সেফ রাখতে হয়। তো আপনি যদি পজিটিভ মানুষ হন, বান্ধবীকে কই রাখবেন? বামে। আর আপনারা যদি স্বামীকে বেশি ভালোবাসেন তাহলে ওরে বাম পাশে রাখেন। হ্যাঁ, তো এই যে পজিটিভ মানুষরা প্রিয়জনকে কোথায় রাখে? বামে। আর এই যে ডানে থাকি আমরা, ঠিক আছে, কম্পারেটিভ। ঠিক আছে, তাহলে বিষয়টা এইভাবে মনে রাখি, পরিবার সবার উপরে সুপার, সে হচ্ছে সুপারলেটিভ। বামে কাকে রাখবো? প্রিয় মানুষকে। প্রিয় মানুষকে পজিটিভ, তাহলে ও সব সময় বামে। আর ডানে কে থাকবে ভাই? আমরা। ঠিক আছে, তাহলে উপর বাম ডান, তাহলে সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ। উপর আর বাম ডান কোনদিন ভুল হবে? উপরে কে থাকে? বামে কে থাকে? ডানে কে থাকে? রাইট। এবার আসছেন, যদি খেয়াল করতে হবে ডিগ্রি করার সময় নাউনের কি অবস্থা। নাউন যদি সিঙ্গুলার হয় তখন সুপারলেটিভের মার্কার বসে হচ্ছে দা, পজিটিভের মার্কার বসে নো আদার, কম্পারেটিভের মার্কার বসে দেন এনি আদার। এগুলো হচ্ছে মার্কার, এদেরকে দেখেই চেনা যায় যেটা এই ডিগ্রি। ঠিক আছে, আপনি যদি দা দিয়ে ইএসটি পান বা দা দিয়ে মোস্ট দিয়ে একটা ফর্ম পান, তখন বুঝে নেবেন ওটা সুপারলেটিভ। আপনি যদি নো আদার দিয়ে বাদবাকি লেখা দেখতে পান, চোখ বন্ধ করে বলে দেবেন ওটা পজিটিভ। আর আপনি যদি কোনো লেখার মধ্যে দেখেন যে দেন এনি আদার আছে, তাহলে আপনাকে কিচ্ছু আর লাগবে না, আপনি কম্পারেটিভ বললেও আপনার আনসারটা ঠিক। ঠিক আছে, এবার আসেন, এই ডিগ্রিগুলোতে এগুলো লিখেছি, এখন এটা করতে গেলে আমাদের এর স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হয়। হয় স্ট্রাকচার মুখস্থ রাখতে হয়, আর যারা আরেকটু চালাক, মানে একজন শের আরেকজন যদি সোয়া শের হন, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন জানেন? স্ট্রাকচারের পাশাপাশি সেন্টেন্সটাকে এমন ভাবে মেমোরাইজ করে ফেলেন যে আপনি বুঝছেন যে সাবজেক্ট কোথায়, তারপরে ভার্ব কোথায়, তারপরে বাদ বাকি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব গুলো কোথায় কোথায় বসতেছে। তো সেন্টেন্স যদি একটা মুখস্থ থাকে, তাহলে এরকম সবই সেন্টেন্স থাকবে, মানে পজিটিভ ডিগ্রি তো সবই একই ভাবে বসবে। তাহলে অন্যগুলো ওই একই প্যাটার্নে জাস্ট বসাই দিবেন। সো আমি দুই ভাবে দেখাচ্ছি, একটু মাথায় রাখেন। যেমন দেখেন, যদি এইভাবে লিখি যে she is the, তাকে আর বয় কি করে বানালাম? বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। she দিয়েছি তো তাই। এখন দেখেন, এইদিকে খেয়াল রাখেন যে আপনি দা দিয়ে ইএসটি পেয়েছেন না, তাহলে এটা কিসের প্যাটার্ন? সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভে কি কি থাকলো দেখেন, ফার্স্টে একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব, তারপরে হচ্ছে মার্কার, রাইট, তারপরে ইএসটি, তারপরে হচ্ছে এক্সটেনশন। এইটাই কিন্তু প্রতিটা সুপারলেটিভে কম বেশি এভাবে বসবে, সাবজেক্ট ভার্ব দিয়ে মার্কার দিয়ে ইএসটি। ওকে, দিয়ে এটা। এইটাকে যদি কেউ পজিটিভ করতে বলে, একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের পজিটিভ যে মানুষগুলো থাকে না, তাদের জন্য পৃথিবী বদলাই দিতে পারি, পারি না? অনেকেই তো বদলাই দিছে। তো এইটা মনে রাখবেন যে পজিটিভ আসা মানেই স্ট্রাকচার বলতে গেলে এই যে এইখানে যদি চেঞ্জ করেন, সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ হয়ে যায়। যেমন একে যদি পজিটিভ করতে হয়, এখানে সি সাবজেক্ট না, তখন ওই সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, অবজেক্টটাই আগে চলে আসবে। তার মানে পজিটিভ কথাটা থাকলে এখানেও যদি ধরেন পজিটিভ উপরে থাকতো, ধরেন এই উপরের সেন্টেন্সটা পজিটিভ হলো, দিয়ে আপনাকে নিচে বলছে যে পজিটিভ থেকে সুপারলেটিভ করো, ঠিক আছে, তাহলে আপনি একই কাজই করবেন, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে দেবেন। আবার এখানে সুপারলেটিভ আছে না, একে আপনাকে কি করতে বলছে? পজিটিভ করতে বলছে, তাও আপনি কি করবেন? সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে দেবেন। তার মানে বোঝেন, পজিটিভ কথাটা থাকা মানে সেটা উপরে থাক যে আপনাকে চেঞ্জ করতে হোক,
বা এমন যদি হয় যে সুপারলেটিভ অন্য কিছু আছে, সুপারলেটিভ বা কম্পারেটিভ, নিচে আপনাকে পজিটিভ করতে বলতেছে, যাই করতে বলুক কাজ একটাই, সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। কখন? যদি পজিটিভ কথাটা থাকে। ঠিক আছে, মানে কোয়েশ্চেনে যদি পজিটিভ থাকে যে সুপারলেটিভ করতে দেয় বা কম্পারেটিভ করতে দেয়, তাও সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে। আবার যদি এরকম হয় যে সুপারলেটিভ বা কম্পারেটিভ আছে যে আপনাকে পজিটিভ করতে বলছে, তাও আপনার কি করতে হবে? সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে। তার মানে যেখানেই একটা জায়গায় পজিটিভ পেলে কি করবেন? দুনিয়াকে উল্টে দিবেন। কেন উল্টাবেন? কারণ আপনারা আমাদের প্রিয় মানুষের জন্য দুনিয়া উল্টাতে তো পারি, রাইট? এবং এরকমই হইতে হয়, ঠিক না? কারণ আপনি আপনার জন্য একটা পরিবার হবে, পরিবারের জন্য অবশ্যই কি করতে হবে? গোটা দুনিয়ার সাথে ফাইট করে আপনার পরিবারকে খাওয়াইতে হবে। তো এটা মেয়েদের ক্ষেত্রেও যেমন ঠিক, ছেলেদের ক্ষেত্রেও তেমনই সত্য। তো পজিটিভের জন্য আপনাকে উথাল পাথাল করতে পারতে হবে। তো এখানে যেহেতু পজিটিভ কথাটা আছে, শুরু করেন। তো বিষয়টা এভাবে যাই আমরা যে শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে আমার সবার আগে কি লাগবে? মার্কারটা। সো নিয়ে আনি পজিটিভের মার্কার, নো আদার। এরপরে লাগবে, যদি চেঞ্জ করি, এখানে শি ছিল, এখানে এসে যাবে এই এক্সটেনশনটা, রাইট? তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, কারণ এটা আমার সাবজেক্ট, গার্ল ইন দ্য ক্লাস। এইবার লাগবে আমার ভার্ব, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস। যেহেতু গার্ল তো সিঙ্গুলার, সিঙ্গুলার বলি তো নো আদার দিয়েছি, নাউন সিঙ্গুলার তাই নো আদার। সো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ। এবং আমরা জানি পজিটিভ মানে বেস ফর্ম, আর পজিটিভ ফর্মকে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ দিয়ে করতে হয়, ঠিক আছে? তাহলে ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, বেস যেহেতু ছিল, বেস ফর্মে কি হবে? গুড। অ্যাজ কি হবে? একটা জিনিস মনে রাখেন, আমরা প্রোনাউন পড়ানোর সময় পড়াবো যে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে যদি তুলনা বোঝায়, তখন সাবজেক্ট যে ফর্মে ছিল ওই পরের অবজেক্টে এসেও ওই প্রোনাউনটা একই ফর্মে বসে, মানে সাবজেক্টের যে ফর্ম ওইটাই সাবজেক্টিভ ফর্ম। তাহলে নো আদার ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি। বোঝা গেছে? এইটার স্ট্রাকচারটা তাহলে দেখেন, শুরু হয় হচ্ছে মার্কার দিয়ে, তারপরে হচ্ছে অবজেক্টটা আসে, তারপরে কি হয়? ভার্ব আসে, ভার্বের পর অ্যাজ ডট ডট অ্যাজ প্লাস সাবজেক্ট। এইটা হচ্ছে আপনার প্রতিটা পজিটিভের মার্কার। তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন, এইটা মনে রাখতে পারেন, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি, এইভাবে দেখেও একটা সব পজিটিভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর না তো মনে রাখতে হবে সবার আগে মার্কার বসে দিয়ে অবজেক্ট, তারপরে হচ্ছে আপনার বসবে ভার্বটা দিয়ে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে সাবজেক্ট। এই পজিটিভটাকে যদি আপনাকে কেউ বলে যে হচ্ছে আপনি এটাকে কম্পারেটিভ করেন, তখন কি করবেন? কম্পারেটিভ করতে বললে কি করব? তাহলে কম্পারেটিভ করতে দেখেন, নো আদার তো ওইটার মার্কার ছিল, তাহলে আমাকে এখন ওই মার্কারও তুলে দিতে হবে। তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি, না? তাহলে দেখেন, পজিটিভ থেকে যদি কম্পারেটিভ করেন, মানে এই সেন্টেন্সটাকেই কম্পারেটিভ যদি বানান, তাহলে পজিটিভ আছে, তাহলে কম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কম্পারেটিভ করেন, সাবজেক্ট অবজেক্ট আগে চেঞ্জ করেন, তাহলে এখানে সাবজেক্ট কি হবে কম্পারেটিভে? শি। তাহলে শি। এবার আসেন, এটার প্যাটার্নটা অনেকটা সুপারলেটিভের মতোই হয়। তাহলে শি এর পর ইজ হবে না কি হবে? শি ইজ। ইজ দেওয়ার পর এবার মার্কার দিতে হবে, তাহলে মার্কারটা দেখেন, শি ইজ দেন এনি আদার, তো তার আগে আগে একটা অ্যাডজেক্টিভও দিতে হবে। তাহলে অ্যাডজেক্টিভটা কি হবে? গুড, বেটার, বেস্ট। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা কি হবে? শি ইজ, বি ই ডাবল টি ই আর, বেটার দেন, এবার মার্কার, ঠিক আছে, দেন any other girl in the class, ঠিক আছে? তাহলে এটার স্ট্রাকচারটা এভাবে গেল, আগেই সাবজেক্ট, তারপরে কি? ভার্ব, তারপরে কি? অ্যাডজেক্টিভটা, তারপরে মার্কার দিয়ে এক্সটেনশন। বোঝা গেছে? সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, মার্কার, এক্সটেনশন। তাহলে এটা তো মুখস্থ রাখা অনেকের কঠিন হইতে পারে যে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, মার্কার, এক্সটেনশন এভাবে এভাবে, ঠিক না? কিন্তু একটা সেন্টেন্স যে শি ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস,
বা নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা মুখস্থ রাখতে কষ্ট হবে? দেখেন এই সেন্টেন্সটা যদি মুখস্থ থাকে তাহলে আমরা একইভাবে কিভাবে অন্যান্য চেঞ্জ গুলো করতে পারি খেয়াল করেন। আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে আমরা লিখি he is the most intelligent boy in Bangladesh, দিলাম। এটা তাহলে কোন সেন্টেন্স? কি দিয়ে চিনলাম? দা মোস্ট দিয়ে অ্যাডজেক্টিভ নাকি সুপারলেটিভ চেনা হয়ে গেছে। তাহলে এই সুপারলেটিভের স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কোন শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস আর হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন বাংলাদেশ কোনো তফাৎ আছে? একটা জিনিস খালি খেয়াল করেন যে এই যে বেস্ট গুড বেটার বেস্ট হয় বলে দিছিলাম, আর ইন্টেলিজেন্টে তো ইন্টেলিজেন্ট আর ইন্টেলিজেন্ট টেস্ট হয় নাকি, এই কারণে আমি কি দিছি সুপারলেটিভের জন্য মোস্টটা। এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে, দিয়ে বাদ বাকি প্যাটার্নটা কিন্তু একই যদি প্যাটার্ন হয় তাহলে এটা যদি সুপারলেটিভ হয়, এখান থেকে যদি আমি বলি একে কম্পারেটিভ বানান, তাহলে কি আপনি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করবেন? করবেন? কারণ আমি খালি বলেছি যে পজিটিভ কথাটা থাকলেই দুনিয়া চেঞ্জ হবে, তাছাড়া হবে সেখানে তো আর দরকার হলো না। এবার একে যদি কম্পারেটিভ করেন তাহলে এর স্ট্রাকচারটা মোটামুটি এর মতোই না, মানে একই জিনিসই না। তাহলে একইভাবে যদি শুরু করেন তাহলে খেয়াল রাখতে হবে কি হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন বাংলাদেশ, তাহলে হি ইজ, তাহলে দেখেন দা তো দেয়া যাবে না, যাবে? মোস্ট দেয়া যাবে? কি করতে হবে? হি ইজ মোর INTELLIGENT, হি ইজ মোর ইন্টেলিজেন্ট। এইখানে আমার তারপরে কি দিতে হয়? মার্কারটা নাকি, তাহলে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয় ইন বাংলাদেশ। এইখানে যে স্ট্রাকচারটা লিখলাম আর এই স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য আছে? she is better than any other girl in the class আর he is more intelligent than any other boy in বাংলাদেশ। তাহলে দেখেন আপনি যদি একটা এরকম সেন্টেন্স মনে রাখতে পারেন বাদ বাকি সবগুলোকে এর আলোকে সাজিয়ে নিতে পারবেন। খালি খেয়াল রাখতে হবে কি অ্যাডজেক্টিভে কোনটাতে EREST বসে আর কোনটা EREST ছাড়া বসে, এবং এটার একটা আপনাদের নোটটা দেন তো আমাদের কোচিং থেকে যেটা দেওয়া আছে। এখানে একটা জিনিস আপনাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে দাঁড়ান ডিগ্রিটা দেখি কোথায় আছে, কত 40 41, ওকে লেটস গো দেয়ার। এইখানে এই যে আপনারা একটু মুখস্থ করবেন হচ্ছে 41 পেজে, এই যে এখানে 41 না 42 থেকে করেন, ওই যে গুড বেটার বেস্ট, তারপর ব্যাড ওয়ার্স্ট, লিটল লেস লেসার বা লেস লিস্ট, তারপরে হচ্ছে মাচ মোর মোস্ট, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বাই যে ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট, নবল নবল নবলার নবলেস্ট, হোয়াইট হোয়াইটার হোয়াইটেস্ট, ফাইন ফাইনার ফাইনেস্ট, এই ফর্মগুলো একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে? সো এটা একটু প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করলে ডিগ্রি অনেক ইজি হয়ে যায়। আর যেখানে হচ্ছে এটা হয় না, যেমন ওই যে যেগুলো বললাম যে ইউজফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, এগুলোর সাথে EREST হয় না, ঠিক আছে? সো আপনারা একটু দেখেন পেজ নাম্বার হচ্ছে 42টা, মানে 42 যে পেজ আছে আপনাদের নোটের, এটা মুখস্থ করে ফেলবেন, তাইলে ডিগ্রি সব পারবেন। ওকে, এবার আসেন সুপারলেটিভ কম্পারেটিভ। এবার একে যদি পজিটিভ করি তাহলে সামনের দিনের মুখস্থের পড়া কি কি থাকলো? একটা হচ্ছে 62 থেকে 64, আরেকটা ডিগ্রির এটা, ঠিক আছে? আচ্ছা এইদিকে একটু খেয়াল রাখি যে একে এখন যদি পজিটিভ করি তাহলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে না গোটা? যদি তাই হয় তাহলে আমরা এভাবে লিখবো, ফার্স্টে শুরু করব হচ্ছে নো আদার দিয়ে অবজেক্ট দিয়ে শুরু করব। অবজেক্ট কি ছিল? এই যে বয় ইন বাংলাদেশ, ঠিক না? তাহলে নো আদার বয় ইন বাংলাদেশ। আচ্ছা
এবার আমার লাগবে ভার্ব। তো ভার্ব যদি দিই বয়ের সাথে কি বসে, ইজ না আর? যেহেতু প্রেজেন্ট টেন্স, ইজ দিব না আর দিব? তাহলে নো আদার বয় ইন বাংলাদেশ ইজ। এইবার দিতে হবে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ নাকি? তাহলে ইজ অ্যাজ আই এন টি ই এল এল আই জি ই এন টি, ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ। এখানে কি প্রোনাউন দিব, সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টিভ, সাবজেক্টে যে আছে ওইটাই বসাইতে হবে। তাহলে ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি। তাহলে দেখেন সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, জাস্ট ওই স্ট্রাকচারটা যদি মনে থাকে, আর যদি স্ট্রাকচারটা নাও মনে থাকে, সেন্টেন্স গুলো যদি মনে থাকে যে প্রতিটা সেন্টেন্স এভাবে বসে, পারবেন। আচ্ছা, মানে আদার বয় ইন বাংলাদেশ নাকি? আপনি কি বলছেন? মানে আমরা জাস্ট বাংলাদেশটা বোঝাচ্ছি। ঠিক আছে, আপনি আহ ছেলে দিতে পারেন, সমস্যা নাই। যেহেতু আপনি আপনি এটা আপনার ইচ্ছা যে আপনি নির্দিষ্ট করে এভাবে বলবেন না এভাবে রাখবেন, ইটস আপ টু ইউ, সমস্যা নেই। তো আসেন আমরা এটা তো দেখলাম, এখন যেটা দেখি, নাউন তো সিঙ্গুলার পড়লাম না, নাউনটাকে যদি প্লুরাল করেন তাহলে কি কি ব্যবহার হইতে পারে এটা একটু খেয়াল রাখেন। যেমন আসেন নাউনকে যদি প্লুরাল বানায়, নাউন হয়ে গেল প্লুরাল, এটা আমাদের 2 নাম্বার। ঠিক আছে, নাউনকে প্লুরাল করলে সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি, ওয়ান অফ দা হচ্ছে আমার সুপারলেটিভ। পজিটিভ তখন কি হবে, ভেরি ফিউ। ভেরি ফিউ। এন্ড কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। সো খেয়াল রাখেন, দেখেন ডিগ্রি করার আগে নাউনটাকে আগে দেখবেন ও সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। প্লুরাল থাকলে কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে, আর সিঙ্গুলার থাকলে তখন এই যে আমাদের যে আগে যেটা শিখালাম সেটা করবেন। তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। দেখেন আমরা যদি লিখি the cow is one of the most useful animals, তাহলে দেখেন animals লিখেছি না, নাউনটা প্লুরাল আছে বলেই ওয়ান অফ দা ইউজ হয়েছে। আর ইউজফুল, এটা তো ইউজফুল আর ইউজফুলেস্ট হয় না, দ্যাটস ওয়াই আমরা তার আগে মোস্ট দিয়েছি, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মোর বা মোস্ট কিন্তু সস্তায় বা ফ্রি এভাবে বসায় বেড়াবেন না। মোর বা মোস্ট কখন বসাবেন, যখন ইআর ইএসটি হচ্ছে না অ্যাডজেক্টিভের সাথে, তখন তার আগে মোর বা মোস্ট যুক্ত হবে। মোস্ট যুক্ত হবে সুপারলেটিভের সাথে, মোর যুক্ত হবে কম্পারেটিভের সাথে। সো দ্য কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমালস। একে যদি পজিটিভ বানান তাহলে দুনিয়াকে চেঞ্জ করতে হবে। তাহলে কি করব, আগেই ভেরি ফিউ, তারপরে অবজেক্ট না, তাহলে কি হবে, ভেরি ফিউ অ্যানিমালস। ভেরি ফিউ অ্যানিমালস, তাহলে ইজ হবে না আর হবে, যেহেতু অ্যানিমালস সাবজেক্ট অবশ্যই আর, তাহলে ভেরি ফিউ অ্যানিমালস আর as useful as the cow। এইটাকে তাহলে যদি আমরা কম্পারেটিভ বানাই তখন কি করতে হবে, আবার কাউটা আগে চলে আসবে নাকি? ওকে, সো আমরা এভাবে লিখতে পারি যে the cow is more useful, right? More useful than most other animals.
তাহলে বোঝা গেছে একই প্যাটার্ন কিন্তু। এই যে দা কাউকে আগে নিয়ে এসেছি, ভার্ব দিয়েছি, দিয়ে যেহেতু ইউজফুল আছে একে চেঞ্জ করা যাচ্ছে না, কম্পারেটিভের জন্য মোর দিয়েছি, দিয়ে মার্কার, দেন মোস্ট অফ দিয়ে নাউনটা অ্যানিমালস। আসেন আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, ঢাকা, এটা আপনারা সবাই করবেন, হ্যাঁ, ইজ ওয়ান অফ the biggest cities in Dhaka is one of the biggest cities in our country. তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এখন এইটাকে যদি কম্পারেটিভ করতে বলি কি করব? তাহলে তাহলে আমরা জানি এখানে তো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না, তাহলে সাবজেক্ট একই থাকবে নাকি? তাহলে ঢাকা, ঠিক না? দিয়ে ঢাকার পর অবশ্যই একটা সাবজেক্ট ইজ, মানে ভার্ব ইজ, ঢাকা ইজ। এবার আসেন ওয়ান অফ দ্য বসানো যাবে, তাহলে ওটাকে কি করব? বিগেস্ট কে কি করে দেব? ইজ বিগার। এবং মার্কার কি? কারণ কি? সিটিজ কথাটা আছে নাকি? তাহলে ইজ বিগার দেন মোস্ট আদার, কি দিব? cities, cities, cities in our country. শেষ। পজিটিভ যদি করি তাহলে কি হবে? very, very few। তারপরে অবশ্যই নাউনটা কোনটা? এখান থেকে শুরু নাকি? very few, হ্যাঁ, cities in our count। তাহলে সিটিজ ইন আওয়ার কান্ট্রি যদি হয় তাহলে আমার ভার্ব কি হবে? ইজ না আর? যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আর। very few cities in our country are, দিয়ে as bigger নাকি? আর এস বেস ফর্ম হলে কি হবে? আর এস বিগ নাকি? আর এস বিগ অ্যাজ ঢাকা, এই তো। তাহলে দেখেন স্ট্রাকচার যেটা একবারও কি কোনোটার জন্য বদলায়েছে? যা শিখালাম যা দেখলাম তাই না, আপনাদেরকে জাস্ট মনে রাখতে হবে যে সুপারলেটিভে কিভাবে বসে। সুপারলেটিভ বা কম্পারেটিভে নরমালি সুপারলেটিভে যেটা, যে ধরেন এভাবে শুরু হবে যে সাবজেক্টের পর একটা ভার্ব, ভার্বের পর মার্কার, দিয়ে অ্যাডজেক্টিভ, দিয়ে বাদ বাকি। আপনি যদি কম্পারেটিভে দেখেন অনেকটা একই, সাবজেক্ট ভার্ব, ভার্বের পর দেখা যায় যে আগে হচ্ছে অ্যাডজেক্টিভটা বসে, তারপর মার্কার, তারপর বাদ বাকি। তাহলে সুপারলেটিভ আর কম্পারেটিভের ডিফারেন্স জাস্ট হচ্ছে যে এইখানে দেখা যায় যে সাবজেক্ট ভার্ব দিয়ে মার্কার দিয়ে অ্যাডজেক্টিভ, আর ওখানে সাবজেক্ট ভার্ব দিয়ে দেখা যায় অ্যাডজেক্টিভ তারপরে মার্কার। এতটুকু ডিফারেন্স কিন্তু। তাহলে এই দুটো মনে রাখলে আপনার সুপারলেটিভ আর কম্পারেটিভ হয়ে গেল। তাহলে সুপারলেটিভ আর কম্পারেটিভের ডিফারেন্স কি? সুপারলেটিভে দেখা যায় যে হচ্ছে আপনার ভার্বের পর অ্যাডজেক্টিভ গুলো বসে, ভার্বের পর মার্কার গুলো বসছে, তারপর অ্যাডজেক্টিভ, আর ওখানে ভার্বের পর আগে অ্যাডজেক্টিভটা বসছে, তারপর মার্কারটা বসছে। ঠিক আছে? আর পজিটিভটা আলাদাভাবে মনে রাখবেন যে পজিটিভে সবার আগে বসেই কি? মার্কারটা। ভেরি ফিউ বা নো আদার সবার আগেই বসে, এবং ওইটা বসার পর আপনার এখানে কি কি হয়? যে আগে অবজেক্ট আসে, অবজেক্ট অনুযায়ী দেখেন সব জায়গায় এখানে ভার্ব হচ্ছে প্রেজেন্ট বলে ইজ, এখানে ইজ, কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় বলে এটা কি হয়ে যায়? কিন্তু সব ক্ষেত্রে হবে না, কিন্তু আপনি আগে সাবজেক্টটা দেখবেন কি আছে, যেটা সাবজেক্ট হবে ওই অনুযায়ী ভার্ব। যদি পাস্টে থাকতো তাহলে কি আর এটা হতো? তো ওই জিনিসগুলো খেয়াল করবেন, দিয়ে লিখবেন। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক। আমি তাও আরো দুইটা করতে দিব, এটা আমি যেভাবে করলাম না যে একটা করতে দিয়েছি আপনারা বাদ বাকি গুলো করলেন, বাড়িতে আরো দুইটা হোমওয়ার্ক করে আনবেন, আমি দেখবো আপনারা কেমন পাচ্ছেন। দিয়ে আমি আরেকটা রুলে যাব।
প্রথম, iron is one of the most precious metals, এটা একটা। ওকে, তাহলে এটা কিসে আছে? সুপারলেটিভ। তাহলে একে কয়টা করা যাবে? কম্পারেটিভ আর পজিটিভ করে নেবেন। তারপরে আসেন, যদি এভাবে করতে দিই যে she is taller than most other girls in the room। এটা একটা করবেন, একটা করেন। Electricity is in the Bangladesh are as না, very few, সরি এই 3 নাম্বারটা একটু পরে লেখেন, এটাই ভাবে লেখেন। No other city in Bangladesh is as beautiful as আচ্ছা, তাহলে যে এই 3টা করবেন, প্রতিটারই কয়টা করে হবে? 2টা করে। চেঞ্জ করে এনে দেখাবেন, ঠিক আছে? এটা গেল। এবার আসেন আরেকটা রুলে যাই। আর এইটার দেখেন স্ট্রাকচারটা যদি একবার মাথায় ঢুকে যায়, তাহলে ডিগ্রি যতই আসুক আপনারা কিন্তু পারবেন। এবং মার্কার যদি একবার মনে থাকে যে সিঙ্গুলার হলে মাথার উপরে কি বসে? সুপারলেটিভ। সুপারলেটিভের মার্কারটা কি? দা। বামে পজিটিভ কি বসে? সিঙ্গুলারে নো আদার। আর ডানে কম্পারেটিভে কি বসে? দেন এনি আদার। এবং প্লুরাল হলে সুপারলেটিভ মাথার উপরে কি বসে? ওয়ান অফ দা। বায়ে ভেরি ফিউ, ডানে দেন মোস্ট আদার। এটা মনে রাখবেন। এরপরে যখন আমি ধরবো তখন যদি আপনাদের গলা থেকে আওয়াজ না বাড়ায় তাহলে খবর আছে। আচ্ছা, এখন আমরা এর আগে দেখছিলাম 3টার সম্পর্ক না, এখন 2 জনের দেখব। দেখেন 2 জনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এরকম যদি করতে দেয় ডিগ্রি, তাহলে বুঝবেন পজিটিভ থেকে কম্পারেটিভ না তো কম্পারেটিভ থেকে পজিটিভ চেঞ্জ করতে দেবে। এবং এটাও আমরা যে কোনো রুলের মাধ্যম দিয়েই যাব। যেমন দেখেন, ধরেন পজিটিভ দিয়ে একটা যদি এরকম সরল রেখা টানি, এই পাশে দিই কম্পারেটিভ, তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভে এভাবে মার্কার আসতে পারে যে not so adjective as, আর ওই পাশে আপনি তখন পাবেন adjective plus than। আবার এরকম আসতে পারে as adjective as, তখন এই পাশে আপনারা দিবেন not adjective than। যেমন দেখেন এটা 3, এভাবে যদি লিখি
Jamil is wiser than হাসান। তাহলে দেখেন এটা অনেকটা এরকম হচ্ছে না, অ্যাডজেক্টিভ প্লাস দেন, অ্যাডজেক্টিভ প্লাস দেন হচ্ছে না যে ওয়াইজার দিয়ে দেন। তার মানে এটা পজিটিভ না কম্পারেটিভ? এটা কম্পারেটিভ। তাহলে একে যদি পজিটিভ করতে হয় তাহলে আপনি অবশ্যই এর সাথে মিলিয়ে করবেন, রাইট? তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, হবে না? অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এটা যদি কম্পারেটিভ হয় তাহলে পজিটিভ থাকা মানেই সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ। তাহলে আগে হাসানকে আনেন, হাসান যদি আগে আসে, এবার আপনাকে ইজ নট সো ওয়াইজ অ্যাজ জামিল। কোনো ঝামেলা করতে হলো? বেশি কিছু চিন্তা না করে এই সূত্রটা ফেলে দিচ্ছেন, আনসার হয়ে গেছে। এবার একটু বিষয়টা বুঝায়। দেখেন জামিল ইজ ওয়াইজার দেন হাসান, এর মানে কি জামিল হাসানের থেকে বেশি চালাক না? তো যখন আপনি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে বলছেন যে হাসান ইজ নট সো ওয়াইজ অ্যাজ জামিল, তার মানে হাসান জামিলের মতো চালাক না, এর মানে কি জামিল বেশি চালাক, রাইট? সো সেন্টেন্সের মিনিং কিন্তু ঠিক থাকছে। এবং বিষয়টা কি হচ্ছে যে যদি আপনি অ্যাডজেক্টিভ দিয়ে দেন পান তখন আপনি কি করবেন, সাবজেক্ট অবজেক্ট বদলায় নট সো অ্যাডজেক্টিভ অ্যাজ দিয়ে করলে আচ্ছা। তাহলে অ্যাডজেক্টিভ দেন থাকলে কি করবেন, নট সো অ্যাডজেক্টিভ অ্যাজ, ঠিক আছে? আর যদি এরকম আসতো যে ধরেন টিপু is not better than দীপু। দেখেন টিপু ইজ নট বেটার, তাহলে নট অ্যাডজেক্টিভ দিয়ে দেন, ঠিক না? ইজ নট বেটার দেন দীপু, তাহলে আপনি কি কার মধ্যে দিয়ে ফেলবেন, এটা না? তাহলে আগে উল্টাই দেন যে দীপু is as good as টিপু। দেখেন বিষয়টা, টিপু ইজ নট বেটার দেন দীপু, তাহলে টিপু দীপুর থেকে ভালো না। তার মানে কি দীপু একবারে টিপুর মতো, মানে এটা দিয়ে ইজ নট বেটার দেন দীপু দিতে এটাই বোঝাচ্ছে যে ওরা দুইজনাই সমান, কেউ কারোর থেকে বেশি বা কম না। তো এখানে যখন বলছেন যে দীপু ইজ অ্যাজ গুড অ্যাজ টিপু, এটার মানেও তো যে দুইজনাই সমান, বুঝতে পারলেন? তাহলে আপনাকে কোন স্ট্রাকচারটা ফলো করতে হবে, যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় যদি আপনি অ্যাডজেক্টিভ প্লাস দেন পান তাহলে ওই পাশে কি করবেন, নট সো অ্যাডজেক্টিভ অ্যাজ। আর এখানে যদি নট অ্যাডজেক্টিভ দেন পান তখন কি করবেন, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। এটার বিষয়টা এরকম যে দেখেন এখানে কি নট ছিল, ওই কারণে নট সো হয়েছে, আর এখানে কি নট আছে, এই কারণে অ্যাজ ডট ডট অ্যাজ হয়েছে। তাহলে নট এই পাশে নট থাকলে এই পাশে আর দেওয়া লাগবে না, আর এই পাশে যদি নাই থাকে তখন এই পাশে এনে দিতে হবে, এতটুকু। আর যখন নট দিয়ে করতে হয় তখন অ্যাজ ডট ডট অ্যাজ বসে না, কি বসে, সো অ্যাডজেক্টিভ অ্যাজ। আর যখন নট থাকে না তখন কি বসাতে হয়, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে দেখলেন আমার একটা সূত্রতে আপনাদের দুইটা রুল, আর আপনাদের ওই বইয়ে যদি পড়েন চারটা রুল হয়ে যাবে। আরেকটা দেখাই, আর এগুলো কিন্তু প্র্যাকটিস, একে হচ্ছে মানে বুঝতে হবে, দ্বিতীয়ত আমার রুলগুলো ঠোঁটের আগে থাকতে হবে, এবং আপনাকে কয়েকটা আরেকটু এভাবে প্র্যাকটিস করতে হবে। যদি করেন দেখবেন সবই পারছেন। এবারে দেখেন এইভাবে যদি দিই, এক পাশে পজিটিভ আর এক পাশে কম্পারেটিভ, এবং যদি এভাবে লিখি, এটাতে একটু স্টার দিয়ে রাখবেন, দিয়ে লিখবেন সাবজেক্ট
পরিবর্তন হয় না এই রুলে, ঠিক আছে? এই রুলে সাবজেক্ট পরিবর্তন হবে না। কিভাবে দেখেন, যদি এভাবে থাকে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তখন আপনি দিবেন নো লেস অ্যাডজেক্টিভ দেন। আর যদি এরকম থাকে নট সো অ্যাডজেক্টিভ অ্যাজ, আপনারা দিবেন লেস অ্যাডজেক্টিভ দেন। এখানেও খেয়াল করেন, এখানে নো বা নট নাই বলে এখানে নো দিছেন, আর এখানে নট আছে বলে এখানে নো দেননি, ঠিক আছে? এবং এখানে কি করবেন, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করবেন, এই রুলে করবেন না। যেমন দেখেন, he is no less strong than you, তাহলে he is no less strong than you, right? তাহলে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, তাহলে he is, এখানে যে এইটা আছে না, তাহলে এটার সাথে এটা, তাহলে এখানে কি আছে, he is as strong as you। আরেকটা জিনিস মনে রাখেন, দেখেন নো লেস কথাটা আছে না, ওইখানে স্ট্রং এর সাথে ইয়ার যুক্ত হয়নি, কারণ লেস মানেই কম্পারেটিভ ফর্ম, ওই কারণে এক বনে দুই ভাগ থাকে না, লেস যেহেতু একটা ভাগ আছে এই কারণে এখানে আর ইয়ার করতে হচ্ছে না, ঠিক আছে? তো লেস থাকলে কম্পারেটিভে আর ওই অ্যাডজেক্টিভের সাথে ইয়ার করতে হয় না। সো হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ, তাহলে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। এটা একটু করি আমরা, যে he is less intelligent, less intelligent than his brother। তাহলে এইটা কিসে আছে, কম্পারেটিভে না, তাহলে আমরা কি করতে পারি, he is not so ইন্টেলিজেন্ট, কারণ আমরা দেখছি যেখানে লেস ইন্টেলিজেন্ট আছে তার মানে লেস অ্যাডজেক্টিভ দেন আছে, তাহলে এটা রুল যাবে এর সাথে নাকি, তাহলে হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার। মানেটা একবার চেক করেন, হি ইজ লেস ইন্টেলিজেন্ট দেন হিজ ব্রাদার, তার মানে সে তার ভাইয়ের থেকে কম মেধাবী, রাইট? আপনি লিখেছেন হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের মতো মেধাবী না, কারণ এটা একই হিসাব যে ভাইয়ের চেয়ে কম। বুঝা গেছে? সো এই যে জাস্ট রুলটা একটু মনে রাখতে হবে, চারটা রুল দেখাইছি না, চারটা রুল মুখস্থ রাখতে হবে, তাহলে আপনাদের মোটামুটি ডিগ্রিটা হবে। এবার আসেন আর কিছু তথ্য দিয়ে রাখি ডিগ্রি নিয়ে আপনাদেরকে। কত হলো ওখানে, 4 আচ্ছা 5, এই 5 করে লেখা হয়ে গেছিল। আসেন আমরা এইটা একটু নোট করে রাখি, যে ধরেন যদি এরকম থাকে পারফেক্ট, অ্যাবসলিউট বা রাউন্ড বা এক্সট্রিম, তাহলে পারফেক্ট, অ্যাবসলিউট, রাউন্ড, এক্সট্রিম এই কথাগুলো নিজেই সুপারলেটিভ। তো এই কারণে মোস্ট এর সাথে বসে না। যেমন হি ইজ আ পারফেক্ট জাজ, হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট, তো হি রিচড দ্য মোস্ট এক্সট্রিমেস্ট পয়েন্ট, হ্যান ত্যান, ইআরইএসটি তো বসবেই না, তার সাথে কি বসবে না, মোস্টও বসবে না, কারণ এই কথাগুলোই কি সুপারলেটিভ। বোঝা গেছে? যেমন
হি ইজ আ পারফেক্ট ম্যান, এক্ষেত্রেও পারফেক্ট এই সেন্টেন্সটাই সুপারলেটিভ। কেন? পারফেক্ট কথাটা আছে এবং এর সাথে ইআর ইএসটি কিছুই না, আবার মোস্টও না। ঠিক আছে, এই একাই। এবং সেন্টেন্সটা কি সেন্টেন্স? সুপারলেটিভ। কেন? এই ওয়ার্ডটা নিজেই সুপারলেটিভ ফর্ম। ওকে, এর অন্য কোনো ফর্ম নেই। এবার আসেন অফ দা টু যদি থাকে, ঠিক আছে, অফ দ্য টু বয়েজ হি ইজ দ্য BETTER বেটার ওয়ান। তাহলে দুইজনের মধ্যে ও ভালো, বা হি ইজ দ্য বেটার ওয়ান অফ দ্য টু বয়েজ। এটা দুই ভাবেও আসে। কিভাবে? একটা হচ্ছে এই কথাটা আগে হবে, এইটা পরে, আর না তো এই অফ দ্য টু বয়েজ আগে হবে, এটা পরে। এবং এটা কি সেন্টেন্স জানেন? বলেন তো, চেহারা দেখে চিনতে পারছেন কিনা যে কি সেন্টেন্স? এটা কম্পারেটিভ, দুইজনের সাথে তুলনা বোঝাচ্ছে। দুইজনের সাথে তুলনা কম্পারেটিভ, আর এই যে ইআর দেখেও চেনা যাচ্ছে। ওকে, তাহলে মোটামুটি ডিগ্রি এই 6টা থাকলে হবে। একবার দেখেন তো, মানে আপনাদের মুখস্থ হয়েছে কিনা আমি একটু ধরবো। আমি যেগুলো করলাম যে 6টা, এই 6টা মাথায় আসলো কিনা একটু দেখেন। লেখা হয়ে গেছে সবার? তাড়াতাড়ি শেষ করেন। কেবল তো ডিগ্রি শেষ করলাম, এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে দৌড় দেবো। এবং এইটা হচ্ছে অনেক সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে মজার এবং সব থেকে জানার বিষয়। এবং এগুলো যদি জানতে পারেন, বুঝতে পারেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জীবনেও ভুল হবে না। আর যদি বুঝতে না পারেন, আপনাদের জন্য 10 বালতি সমবেদনা। আজকে উপস্থিতি এত কম কেন? হচ্ছে দুপুরবেলায় খেয়ে দিয়ে সবাই টায়ার্ড। দূর, আজকে অনেক খেয়েছে, এবার ঘুম এসছে। আমরা ভাতে মাছে বাঙালি, আর এটা সত্যি, ভাত খেলে টায়ার্ড লাগে। হয়েছে সবার তোলা? আমার ক্লাসে কিন্তু তাড়াতাড়ি লিখতে হবে সবাইকে। হয়েছে না তোলা? ওকে, তাহলে আসেন, আমরা দেখেছি যদি ওয়াইজ হয়, ওয়াইজ এর কম্পারেটিভ ফর্ম কি হবে? ওয়াইজার। সুপারলেটিভ। হ্যাপি হলে কি হবে? সুপারলেটিভ। আচ্ছা, যদি এভাবে বলি যে সিম্পল যদি থাকে, এটা কি হবে? সিম্পলার। আর এটা সিম্পলেস্ট নাকি? আচ্ছা, যদি এভাবে থাকে যে হট, হটার, হটেস্ট, টল। আচ্ছা, যদি এভাবে বলি যে ধরেন হার্ড, আচ্ছা, ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা জিনিস খেয়াল করলাম, মোর কোথায় বসে? কম্পারেটিভে না হচ্ছে পজিটিভে না সুপারলেটিভে? মোর বসে কম্পারেটিভে। মোস্ট কোথায় বসে? সুপারলেটিভ। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে যদি এভাবে বলি যে অ্যাজ ডট ডট অ্যাজ কোথায় বসে? পজিটিভে। আচ্ছা, ভেরি ফিউ, নো আদার, ওয়ান অফ দা, দেন মোস্ট আদার, দেন এনি আদার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি রুলটাতে আসি, নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন কি হবে? আচ্ছা, পজিটিভ মানুষগুলো কোথায় থাকে? বাম পাশে। সুপারলেটিভ কোথায় থাকে? আর কম্পারেটিভ ডান। ওকে, তাহলে ধরেন নাউন সিঙ্গুলার, তাহলে সবার মাথার উপরে কি? তাহলে মার্কারটা কি হবে? বামের মার্কার, ডানের মার্কার। আচ্ছা, নাউন যদি প্লুরাল হয়, নাউন কি? নাউন যদি প্লুরাল হয়, সবার মাথার উপরে মার্কার। সুপারলেটিভ কি? ওয়ান অফ দি। পজিটিভের মার্কার, কম্পারেটিভের মার্কার, দেন মোস্ট আদার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে একটা সরল রেখায় পড়লাম, ওখানে কয়টা রুল হবে? মানে সম্পর্ক কয়জনের সাথে হবে? 2 না 3? 2। 2 এর সাথে যদি হয়, আমরা কোনটাতে দেখেছি যে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কিছু পরিবর্তন হবে না? পজিটিভ কম্পারেটিভে ওখানে লেস ছিল না? ছিল না? লেস থাকলে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে
না। আর যদি লেস না থাকে তখন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে হবে। এবার আসেন রুলটাই যদি আসি, যে ধরেন লেস দিয়ে যদি রুল দেখি তাহলে পজিটিভের দুইটা দেখছি, একটা কি নট সো অ্যাডজেক্টিভ অ্যাজ দিয়ে ওই পাশে কি হবে লেস অ্যাডজেক্টিভ দেন। আচ্ছা যদি নো লেস অ্যাডজেক্টিভ দেন থাকে তাহলে ওই পাশে কি হবে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। আচ্ছা এবার ধরেন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তিত হবে, সেক্ষেত্রে আপনার এরকম আছে যে নট অ্যাডজেক্টিভ দেন তাহলে ওই পাশে কি হবে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। আর যদি এরকম থাকতো যে নট সো অ্যাডজেক্টিভ অ্যাজ তাহলে ওই পাশে কি হতো অ্যাডজেক্টিভ দেন। মনে থাকবে রুলগুলো, বাসায় যে প্রতিদিন প্র্যাকটিস করবেন। আচ্ছা অফ দ্য টু দিয়ে যদি থাকে তাহলে এটা কি সেন্টেন্স হবে, অফ দ্য টু দিয়ে যদি কোনো কথা বলি তাহলে ওই সেন্টেন্সটা কি হতে হবে কম্পারেটিভ। ওকে, কারণ দুইজনের কথা বলতেছে। এরপরে দেখেন আপনাদেরকে যদি এভাবে প্রশ্ন করা হয় যে রাউন্ড বিউটিফুল এক্সট্রিম, যেমন হি রিচড দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট, ঠিক বললাম? ঠিক বলছি না? ঠিক কি হবে হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট, এর বাইরে কিছু দেওয়া যাবে না। এক সেকেন্ড আমি একটা ফোন রিসিভ করলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা, এই যে ক্লাসে না এখন ছিল। হ্যাঁ কেন, ঠিক আছে। আচ্ছা এইবার আসি, তাহলে আমরা তো কি কি দেখলাম, ডিগ্রি শেষ করলাম না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে দেখি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ঘড়ি দেখে লাভ নাই, আমাকে দেখেন আমি তো বোর্ড দেখি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদেরকে না আগে চিনতে হবে যে কেন সিম্পল হয়, কেন কমপ্লেক্স হয়, কেন কম্পাউন্ড হয়। এইটা চিনার পর আমি কয়েকটা মার্কার দিব, ওগুলো দিয়ে সব হয়ে যাবে। কিন্তু আগে চিনতে হবে, কারণ আপনাদের বেশিরভাগই দেয় যে আপনারা মানে বুঝতে পারছেন কিনা এরকম একটা জিনিস, বুঝছেন? আসেন ওইটা আগে বুঝি। এই বোর লাগছে নাকি খুবই? আচ্ছা আচ্ছা আপনাদের সাথে এই তো ক্লাস নিতে নিতে একটা কথা মনে পড়লো, একটা ছোট জোক মনে পড়লো, একটু জোক বলেই শুরু করি। দেখেন বিষয়টা অনেকটা এরকম যে একটা হাজব্যান্ড, সরি একটা স্ত্রী ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো যে হচ্ছে আচ্ছা বলো তো, রাস্তা দিয়ে ধরো একটা দরিদ্র হতাশ স্বামী যাচ্ছে, বা একটা নিশ্চুপ স্ত্রী যাচ্ছে, বা একটা ব্যাটম্যান যাচ্ছে, বা সুপারম্যান যাচ্ছে। তো হঠাৎ করে দেখা গেল যে কিছু টাকা পড়ে আছে, কে তুলবে? স্বামী বলছে যে এখানে ওই দরিদ্র হতাশ স্বামী ছাড়া সবই কাল্পনিক ক্যারেক্টার, কারণ ব্যাটম্যান সুপারম্যান তো কাল্পনিক, আর স্ত্রী কোনোদিন নিশ্চুপ থাকে না। স্ত্রী তো স্বামীকে হোক, ছেলেকে হোক, মেয়েকে হোক, শ্বশুরকে হোক, শাশুড়িকে হোক শাসনের উপরে রাখে, তো সবগুলোই তো কাল্পনিক, তাহলে স্বামীই তুলবে। তো বিষয়টা হচ্ছে একটা যে শুধু তা না, মানে আসলে মানে নারীদের তো দেখা যায় যে অনেক দায়িত্ব থাকে পরিবারের, এবং একটা নারী দেখা যায় যে পরিবার সামলাচ্ছে, অনেক ক্ষেত্রে জব করতেছে, তার পাশে আবার ইকোনমিক দিকগুলো দেখতেছে, তারপরে বাজার ঘাট করতেছে, রান্না করছে, ছেলে মেয়ে, মানে অনেক কাজ। আর পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ইনকাম করে দায় সারে নেয়, আর অনেকে দেখা যায় যে হ্যাঁ ইনকাম করার পর একটু চেষ্টা করে। তো যাই হোক, কিন্তু হ্যাঁ যে নারীরা একসাথে 10 জন থাকলে বা হচ্ছে একা থাকলেও মানে একবারে নিশ্চুপ খুব কঠিন পাওয়া। তো এটা যারা বিবাহিত পুরুষ তারা বুঝতে পারবে। তো যাই হোক, ক্লাসের মধ্যে যাই না, এখন তো সবাই নিশ্চুপই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চিন্তা করছিলাম না। আচ্ছা আপনাদের মধ্যে কেউ সুন্দর কবিতা আবৃত্তি বা কোনো কিছু পাঠ করা বা হচ্ছে গান করা বা হচ্ছে গল্প বলা বা জোকস কেউ কি পারেন, জানেন, আছেন? আপু হাত তুললেন নাকি? কেউ নেই? ক্লাস করেন যদি ভালো করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি কয়েকটা করিয়ে আইডেন্টিফাই করতে দিব। হ্যাঁ যদি সবাই মিলে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আজকে ইংলিশ, বাংলা বা অ্যারাবিক বা কেউ যদি হিন্দিও রিকোয়েস্ট করেন গান গায়ে দেবো, কিন্তু সবার আগে যেটা হচ্ছে আগে আইডেন্টিফাই করে দেখাতে হবে। ওকে আচ্ছা
আসেন আমার যোগ তো মনে হয় ওর মধ্যে থেকে গেল। এরপরে ভাই যদি আপনারা পারেন সেক্ষেত্রে গান করলে ওইটা স্টপ করে দিন, ঠিক আছে? দায়িত্ব কে নেবে? আজকে মিমকে দেখছি না ভাই, আপনার নাম কি? মাহফুজ রাফি। ওই যে ওইখানে যে পজ বাটন যেটা আছে ওইটা টিপবা, ঠিক আছে? এখন না, যখন বলবো। সিম্পল, কমপ্লেক্স, বুঝেন? আমি যদি লিখি যে আমি যদি লিখি যে এই দেখেন আমি লিখেছি ইন স্পাইট অফ হিজ বিং অনেস্ট হি ওয়াজ অ্যারেস্টেড, বা হি ইজ এ কাইন্ড হার্টেড গার্ল। এখানে দুইটা কি সেন্টেন্স বলতে পারবেন? ঠিক না? দেখে তাই মনে হয়, কিন্তু দুইটাই সিম্পল। কি কারণে না? ঠিক আছে, এইটাই আমাদেরকে সবাইকে আজকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কেন এই দুইটা সিম্পল সেটা শিখি। এইটা যদি শিখতে পারি তাহলে যতগুলো দিবে, যা দিবে আইডেন্টিফাই করতে পেরে যাবেন, এবং চেঞ্জ করতে দিলেও সেটাও করতে পারবেন, কারণ আপনাদের কাছে তো অপশন থাকে 4টা, দেখেই বুঝে নেবেন। আসেন ওইটা শিখি। কেন? দেখেন, সিম্পলের শর্ত 2টা। যেমন এই যে এটা যে সিম্পল, এটা আমরা দেখে বুঝতে পারছি, কারণ কি এর সাথে নাই কোনো মার্কার এবং হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, রাইট? তাহলে সিম্পলের শর্তই হচ্ছে যে একে তো কোনো মার্কার পাবো না, কমপ্লেক্সের অনেকগুলো মার্কার থাকে, কম্পাউন্ডের অনেকগুলো মার্কার থাকে, আমি দেখাবো। তো এখানে কোনো মার্কার থাকে না, তো একে কোনো মার্কার নাই। দ্বিতীয়ত ফাইনাইট ভার্ব কয়টা? বা এভাবে লিখতে পারেন, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই এর অবজেক্ট বা এক্সটেনশনও আছে, ঠিক না? এটা একটা হচ্ছে এইটা। তো প্রতিটা হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড বয়, শি প্লেস ক্রিকেট, হি প্লেস ফুটবল, যাই করেন এগুলো সব সিম্পলের মধ্যে পড়ে। কারণ দেখেন সবের মধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা এক্সটেনশন, কমপ্লিমেন্ট বা অবজেক্ট, এগুলো আছে, রাইট? এখন তাহলে আপনারা আমাকে বলবেন ভাই এই সেন্টেন্সটা কেমনে সিম্পল হলো, রাইট? এখানে আমাদের মেন কাজ, বুঝেন? দেখেন এটা কিন্তু একটা ক্লজ, এই গোটা শব্দটা কি? একটা ক্লজ। এর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ কি জানেন? এই যে যার একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বা এক্সটেনশন আছে, সেই কি প্রিন্সিপাল ক্লজ। আর একটা প্রিন্সিপাল ক্লজ কোথায় থাকে? সিম্পল সেন্টেন্সে খালি কি থাকে? একটা প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? একটা প্রিন্সিপাল ক্লজ। ভার্ব কি? ভার্ব সিম্পল সেন্টেন্সে থাকে একটা ফাইনাইট ভার্ব। ভার্বের ক্লাস আমি যখন করবো তখন ভার্ব করতে করতে দেখবেন মাথা গেছে হ্যাং হয়ে, আমাকে বলে ভাই ছাইরা দেন, ছাড়ানোর কিছু নাই, পড়াইতে হবে। সো এখন জাস্ট একটুকু বুঝালাম যে একটা ফাইনাইট ভার্ব। এখন আপনি প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, ঠিক না? ফাইনাইট ভার্ব হচ্ছে the verb which changes, ACCORDING, according to subject, person, number, tense। তাহলে যে ভার্বটা চেঞ্জ হয় কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী হতে পারে, পার্সন অনুযায়ী হতে পারে, নাম্বার অনুযায়ী হতে পারে, টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, মানে পরিবর্তন হয়। ওইগুলো থাকলে ওটা হয়, ওগুলো না থাকলে ওটা হয় না। ওই ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। যেমন খেয়াল করেন, হি আছে বলে ইজ হয়েছে, পাস্ট টেন্স করলে ইজটা কি ইজ থাকতো? ওয়াজ হয়ে যেত। আচ্ছা দে হলে কি ইজ থাকতো? প্রেজেন্ট টেন্স করলে দে এর পরে আর হয়ে যেত, পাস্ট টেন্স করলে ওয়্যার হয়ে যেত, ঠিক না? সো দেখেন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, নাম্বার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যে ভার্ব মানে যে ভার্বের ওরকম চেঞ্জ, মানে ওই অনুযায়ী চেঞ্জ হওয়ার ক্ষমতা থাকে, সেটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে
যে এগুলো অনুযায়ী চেঞ্জ হয় না। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন দেখেন আমরা যদি এভাবে লিখি যে বা খেয়াল করেন এখানে যা যা লেখছি এই ভার্ব গুলো বসার আগে কোন সাবজেক্ট ছিল? তো ভাই সাবজেক্টই যার নাই ওই আবার ওই অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্টই তো চেঞ্জ হবে কার জন্য, রাইট? তো এই যে এমনি সাবজেক্ট ছাড়াই আইএনজি বসে যাওয়া, সাবজেক্ট ছাড়াই 2+V1 হয়ে যাওয়া, এবং এই যে 2+V1 কি কারোর জন্য চেঞ্জ হবে? পাস্ট হলে কি কোনোদিন দেখছেন 2+V3 বসে গেছে? তারপরে এখানে তো কোনো সাবজেক্টই নাই কিন্তু এই যে প্লেজ হার্ড আছে, তো এরকমই থাকবে, ঠিক না? বা ট্রাইড নাইসলি, অনেক কষ্ট করলো কিন্তু এখানে কে করেছে, কি করেছে, কোন টেন্স কিচ্ছু জানি না, জাস্ট এটা লিখছি। এবং এই যে হ্যাভিং টেকেন এগুলো লিখছি, বা এগুলোকে আমরা ভার্ব হিসেবে, দেখেন এগুলো সবই তো ভার্ব না, এগুলো ভার্ব না, তো এগুলোকে ভার্ব হিসেবে বলি নন ফাইনাইট ভার্ব। কারণ কি এটা এই যে এই অনুযায়ী চেঞ্জ হয় না, এই অনুযায়ী চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই এগুলো কি নন ফাইনাইট ভার্ব। এবার খেয়াল করেন এই নন ফাইনাইট ভার্ব ছাড়া আরো এরকম হতে পারে, যেমন ধরেন এই যে এখানে এরকম একটা শব্দগুচ্ছ লিখলাম না, ব্যাট বল স্টাম্পস, তো এগুলো এটা ভার্ব না কিন্তু এগুলো শব্দগুচ্ছ। কারণ দেখেন, হ্যাঁ ফ্রেজ, কারণ কি ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট লাগে, ওই যে তারপর ফাইনাইট ভার্ব লাগে, এক্সটেনশন লাগে, এগুলো লাগে, কিন্তু ফ্রেজে যা শব্দগুচ্ছ কি কয়েক, মানে এখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না, বাদ বাকি জাত এমনি নাউন থাকতে পারে, আপনার প্রিপোজিশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, যাই থাকুক, বারবার সাবজেক্ট না থাকলে ওটা কি হয়ে যাবে? ফ্রেজ। তো এখানের যে বিষয়টা হয়েছে খেয়াল করেন, ইনস্পাইট অফ হিজ বিং অনেস্ট, বিংটা ভাই কার জন্য বসছে আমরা জানি? এখানে সাবজেক্ট আছে নাই, আর এই ইনস্পাইট অফ হিজ এগুলো গোটাটাই বিং অনেস্ট, এই গোটাটাই একটা কি ফ্রেজ। আর এই পাশে হি ওয়াজ অ্যারেস্টেড কি একটা প্রিন্সিপাল। তাহলে দেখেন প্রিন্সিপাল ক্লজ আর ফ্রেজ মিলেও কিন্তু সিম্পল সেন্টেন্স গঠিত হয়। সরি আমি কি বলছি, হ্যাঁ ফ্রেজ আর প্রিন্সিপাল ক্লজ মিলে কি গঠিত হলো? সিম্পল সেন্টেন্স। তার মানে আপনাদেরকে চিনতে হবে ফ্রেজকে, ফ্রেজকে যদি চিনতে পারেন সবগুলো ঠিক হয়ে যাবে। যেমন ওয়াকিং এ গুড এক্সারসাইজ, আই শুড প্র্যাকটিস রেগুলারলি। তাহলে এই যে ওয়াকিং এ গুড এক্সারসাইজ, আই শুড প্র্যাকটিস রেগুলারলি, তাহলে ওয়াকিং আ গুড এক্সারসাইজ এটা কি একটা ফ্রেজ, যে আই শুড প্র্যাকটিস রেগুলারলি এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ফ্রেজ আর প্রিন্সিপাল দিয়ে কি সেন্টেন্স গঠিত হলো? সিম্পল সেন্টেন্স গঠিত হলো। বা উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, আচ্ছা উইদাউট তো বসলো, ঠিক না, দিয়ে আবার ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিলেন, কার লাগে দিলেন? এই কোনো ভার্ব ছিল, কোনো ফাইনাইট ভার্ব এরকম কিছু পেলেন? কিছু পেলেন না, আইএনজি দিয়ে দিলেন। উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, তো এই যে উইদাউট স্টাডিং হার্ড এটা একটা ফ্রেজ, আর ইউ ক্যান নট সাকসিড এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এই কারণে সেন্টেন্সটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আর ইউ গেটিং ইট গাইস? হ্যাভিং টেকেন দ্য মিল হি ওয়েন্ট অ্যাওয়ে, আচ্ছা হ্যাভিং টেকেন কি কোনো সাবজেক্ট বা হচ্ছে ফাইনাইট ভার্ব এই অনুযায়ী বসলো? হ্যাভিং V3 বসে গেল, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে হ্যাভিং টেকেন দ্য মিল হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এই যে হ্যাভিং টেকেন দ্য মিল হি ওয়েন্ট অ্যাওয়ে
তাহলে হ্যাভিং টেকেন দ্য মিল এটা হচ্ছে ফ্রেজ, আর হি ওয়েন্ট অ্যাওয়ে, হি সাবজেক্ট, ওয়েন্ট ফাইনাইট ভার্ব, বাদ বাকিটা এক্সটেনশন। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাটস ওয়াই এটা কি সিম্পল সেন্টেন্স। সবাই বুঝতে পারছেন? এছাড়া যদি আমি বলি যে ব্যাট, বল, গ্লাভস, I like these items, তাহলে ব্যাট, বল, গ্লাভস কোনো দোষ করেনি, ওটা ওর মধ্যে থেকে কম হয়ে গেছে, তার মানে ওটা একটা শব্দগুচ্ছ, ওর কোনো কাজ নাই, ফাউল। কিন্তু I like these things, তাহলে I আছে সাবজেক্ট, লাইক আছে হচ্ছে, দেখেন I আছে বলে লাইক, হি হলে লাইকস, দে হলে লাইক, আবার পাস্ট করলে লাইক, তার মানে লাইকটা চেঞ্জ হইতে পারে, তার মানে এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে I like these things, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে একদিকে প্রিন্সিপাল ক্লজ, আরেকদিকে ফ্রেজ, মিলে কি হলো? সিম্পল। এরপরেও কি কেউ ভুল করে আসবেন পরীক্ষায় সিম্পল সেন্টেন্স? যদি ভুল করেন আমার কি করার থাকবে আর বলেন। তাহলে এই যে সিম্পল সেন্টেন্স কে চিনলেন, এবার চলেন কমপ্লেক্স কে চিনেন। কারণ এই যে এদেরকে, এরা দেখতে কেমন, এরা শার্ট পরে থাকে না টাই পরে না স্যুট পরে, এটা জানলে আইডেন্টিফাই করতে পারবেন। কমপ্লেক্স দেখেন, কমপ্লেক্সের ক্ষেত্রে আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে, দেখেন অনেকে এরকম হতে পারে যে অনেক পরিশ্রম করলাম কিন্তু তারপরেও এক্সামে ভালো হলো না, এটা হইতেই পারে, এটা মন খারাপ করার কিছু নেই। এখানে বিষয়টা দেখেন, এইটা কি আর এইটা কি এটা বুঝতে হবে আপনাদের। এখানের যে বিষয়টা সেটা হচ্ছে, এখানেও একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, রাইট? এখানেও সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, কারণ ট্রাই হইতে পারে, ট্রাইড হতে পারে, অনেক কিছু হতে পারে। আবার এখানেও ফেইলস হতে পারে, ফেইল হতে পারে, ফেইলড হতে পারে, অনেক কিছু হতে পারে। তো দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে এটার বিষয়টা কি একটু বোঝেন, যে এখানে একটা থাকে হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, আর একটা থাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এদের দুইয়ের পার্থক্য একটাই, সাব অর্ডিনেট মানে এ না একা একা বসতে পারে না, বা একা একা বসলে ফাউ থাকে। যেমন দেখেন, অলদো হি ট্রাইজ হার্ড, যদিও সে অনেক পরিশ্রম করেছে। এখন এ কথাটা যদি আপনি কাউকে বলেন, ওই এ কথাটা আপনার কাছ থেকে শোনার পর হা করে থাকবে না যে পরে কি হয়েছে, যে ও যে ট্রাই করে পেরেছে কি পারেনি, বা ও ট্রাই করে মরে গেছে না বেঁচে আছে, নাকি ফেল করেছে, নাকি হচ্ছে সে তার প্রেমিকাকে পায়নি, ঘটনাটা কি, মানে ট্রাই করে কি পায়নি বা কি হয়নি বা কি জিজ্ঞাসা করবেন না। সো এই সেন্টেন্সটা যখন দেখবেন যে কোন একটা মার্কার বসেছে, এই যে এগুলো হচ্ছে মার্কার, আমি এখন লিখে দেবো, তাহলে এগুলো একটা মার্কার। তো কোন একটা মার্কার বসেছে এবং ওর সাথে কিছু শব্দগুচ্ছ আছে, যেটা বলার পর ওটা সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, মানে সেন্টেন্সটা ফুলফিল হয় না। সেন্টেন্সটা ফুলফিল করতে গেলে আরেকটা কমপ্লিট সেন্টেন্স লাগে, যেমন হি ফেলস ইন দ্য এক্সাম। এটা দেখেন একে যেখানেই বসেন ওই একাই বসে, মানে ও একটা গোটা নিজেই সেন্টেন্স তৈরি করতে পারে। হি ফেলস ইন দ্য এক্সাম, এটা একা একটা প্রিন্সিপাল ক্লজ না, তাহলে তো এমনি এমনি বসতে পারে, এটা না থাকলেও একাই বসতে পারে, ঠিক না? তো এইটাকে নিয়েই এ বসবে, যখন এইটাকে নিয়ে এটা বসবে, দুটো মিলে একটা অর্থ তৈরি করবে, তখন আপনি কি সেন্টেন্স পাবেন? কমপ্লেক্স। গট ইট? তাহলে প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ মিলে কি সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। যেমন দেখেন, আমি যদি লিখি ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল, আমি আজকে আস্তে আস্তে ক্লাস নিচ্ছি কেন জানেন? আমি মনে করি যে এগুলো যদি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিতে পারি তাহলে এগুলো আর জীবনেও ভুল করবেন না, কিন্তু চিল্লাই চিল্লাই বলে গেলাম, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভুল হইতে পারে। তো আমি আজকের ক্লাসটা আস্তে আস্তে এই কারণে নিচ্ছি, কিন্তু আপনাদেরকে বুঝতে পারতে হবে, এবং আমি যেভাবে বোঝাচ্ছি এভাবেই পারতে থাকতে হবে। তাহলে খেয়াল করেন,
if you study regularly you will shine in life। খেয়াল করেন কেউ যদি এতটুকুটা বলে থেমে যেত, if you study regularly তাহলে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় নার্স, বড় সায়েন্টিস্ট, বড় লয়ার, বড় চিকিৎসক, নাকি ধরেন বড় জাজ, কি বড় টিচার কি হবে? সো পরের এই যে ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো রেগুলারলি, এখন আমাদের বক্তা বলছে যে তুমি জীবনে সাকসেসফুল হবা, তাহলে যে ইউ উইল শাইন ইন লাইফ এইটা হচ্ছে মেন কথা, প্রিন্সিপাল। আর ইফ ইউ স্টাডি রেগুলারলি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল মিলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। আর দেখেন মার্কারটাকে এই যে, ঠিক আছে, দেখেন হি ওয়ার্কস হার্ড so that he can shine in life, বা so that he can shine in life he works hard। so that he can shine in life he works hard, তাহলে so that he can shine in life, যেন সে শাইন করতে পারে তার জন্য সে কি করে? সে পরিশ্রম করে। তাহলে যেন সে শাইন করতে পারে ওর কোনো মানে নাই কিন্তু, যতক্ষণ পর্যন্ত ওই যে পরের কথাটা না আসছে। বা he works hard so that he can shine in life, তাহলে so that he can shine in life এটা হচ্ছে তখন কি হয়ে যাবে? সাবঅর্ডিনেট, so that he can shine in life। তাহলে এর তো কোনো মানে নাই যে সে যেন শাইন করতে পারে, ওর জন্য কি করে? ওর জন্য পরিশ্রম করে। তো যে হি ওয়ার্কস হার্ডটা প্রিন্সিপাল, আর so that he can shine in lifeটা সাবঅর্ডিনেট। বুঝতে পারছেন? এবার চলেন মার্কার গুলোকে লেখেন। সেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার দেখেন। কমপ্লেক্সের মার্কার এরকম হতে পারে if, as, since, though, although, আর একটু বলেন, wh, সবগুলোই। হ্যাঁ, তারপর so that, আর কি? আচ্ছা, PROVIDED, provided, তারপরে হচ্ছে providing, তারপরে হচ্ছে PROVIDED, provided that, তারপরে till, তারপরে until, তারপরে হ্যাঁ unless, even if, আচ্ছা, so that, till, until, unless, even if, আর কি আছে? lest হবে, গুড, lest, আর কিছু মিসিং গেল? খালি দ্যাটও যদি বসে, ঠিক আছে। সো মোটামুটি এগুলো। তাহলে এই সকল মার্কার যদি আপনি দেখতে পান, আপনি চোখ বন্ধ করে ওদেরকে কি বলবেন? ওটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর এগুলোর সাথে কি থাকবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট প্রিন্সিপালকে দেখতে পেলে বুঝে নেবেন এটা কমপ্লেক্স। আচ্ছা, আরেকটু কিছু লিখে দিই, দাঁড়ান, মিস করা যাবে না। আরো কিছু মার্কার লেখেন, while লেখেন, আর আছে because, আর আছে in order that, as soon as, then, হবে। একটা দিতে পারি just as, এই জায়গাটা। তাহলে এগুলো পরে একটা সাবঅর্ডিনেট আর একটা কি থাকবে? একটা সাবঅর্ডিনেট আর একটা প্রিন্সিপাল মিলে কি সেন্টেন্স পাবো? এবার চলেন কম্পাউন্ডকে দেখি। এখনো কিন্তু আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু হয়নি, আমি জাস্ট চিনালাম
দিয়ে আমরা রুল গুলো দেখাবো, তারপরে শেষ হবে ক্লাস। ওকে, সদর্য হওয়ার কিছু নাই। আমি চাইলে লাফাই লাফাই যেতে পারতাম, কিন্তু আপনারা বুঝতে পারতেন না, কান্নাকাটি করতেন। কম্পাউন্ড, কম্পাউন্ডের বিষয়টা দেখেন। কম্পাউন্ড সেন্টেন্স যদি আমি এরকম লিখি যে হি ইজ আ নাইস গাই and he is respected by all. দেখেন কেউ যদি লেখে he is respected by all, এটা একটা পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্য না? আবার he is a nice guy, এটাও একটা পরিপূর্ণ বাক্য। দুইজনে কি কার উপর ডিপেন্ড করছে বসার জন্য? এদের একা ছেড়ে দেন, বসে যাবে, একটা ফুল স্টপ দিয়ে দিলে কাজ শেষ। তো যখন এটা একটা প্রিন্সিপাল ক্লজ আর এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, আর মাঝে যদি একটা কনজাংশন, এটা কি? কনজাংশন। আর এর আরো ভালো নাম হচ্ছে, এটাকে বলে কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে মাঝে যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে আর দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, ওকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আর জানেন এই ক্লজের নাম কি? এই যে এটা যে ক্লজটা গোটাটা, এর নাম কি? এর নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কারণ এটা তো কনজাংশন, তাহলে এটা কোঅর্ডিনেট কনজাংশন। আর কোঅর্ডিনেট কনজাংশনের কাজ কি? কোঅর্ডিনেট ক্লজকে এক করা। আর কোঅর্ডিনেট ক্লজ কোনটা? দুইটা প্রিন্সিপাল ক্লজকে এক যে করে তার নামই কি? কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে? তার মানে দেখেন সিম্পল সেন্টেন্সে কি কি থাকে, এটা কিন্তু আমি এভাবে 1 মিনিটে বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এখন পেঁচাল বললাম। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, আর তাছাড়া কি থাকে? একটা ফ্রেজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, শেষ। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট আর একটা প্রিন্সিপাল। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? দুইটা প্রিন্সিপাল। এতটুকুই পড়তে হবে, বুঝতে হবে এবং পারতে হবে। এবং প্রিন্সিপাল ক্লজে কি থাকে? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, বাদবাকি। এবং ফ্রেজে কি থাকে? ফ্রেজের সমস্যা হচ্ছে ফ্রেজে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজে হয় শব্দ গুচ্ছ থাকবে প্রিপোজিশন ট্রিপোজিশন হাবিজাবি দিয়ে, আর নয়তো কি থাকবে? নন ফাইনাইট ভার্ব। কি থাকবে? নন ফাইনাইট ভার্ব দিয়ে গুচ্ছ, শেষ। চলেন এবার রুল করেন তাড়াতাড়ি। এবার ভাই এবার আর কোনো আস্তে সুস্তে নাই, এবার না বুঝতে পারলে আমি বেদ দিয়ে বাড়ি মারবো, না তো দুমদাম মারবো, কারণ এবার আপনাদের বুঝতে পারা উচিত। কি বলেন? পারা উচিত? আসি। এইভাবে আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছিলেন, চিন্তা করেছিলেন? আর আপনারা এইভাবে আগে চিন্তা করতেন না বলেই ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধরতে বা করতে গেলে বা কনভার্ট করতে গেলে ঝামেলা রাখতো। যেমন দেখেন যদি এভাবে আসে যে একটা স্ট্রাকচার এভাবে তৈরি করেন, সিম্পল প্লেক্স পাউন্ড, ঠিক আছে? সিম্পলে আপনারা এভাবে লেখেন যে বিকজ অফ, কমপ্লেক্সে লেখেন সিন্স বা অ্যাজ, পাউন্ডে লেখেন এন্ড। যেমন because of his being ill he missed the class. দেখি কত কি শিখালাম। আচ্ছা এখানে দুইটা সেন্টেন্স লিখছি, এই পাশে একটা ওই পাশে একটা, কোনটা কি সেন্টেন্স বলেন দেখি? এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? এই তো শিখালাম না সবাইকে।
রাইট, বিকজ অফ হিজ বিং ইল। এখানে আমাকে আগে বলেন ফাইনাইট ভার্ব কোথায় আছে? ফাইনাইট ভার্ব বিং, খেয়াল করে দেখেন, ওই যে তখন বললাম না, মানে বিংটা যে বসবে এর জন্য তো এরকম লাগবে যে একটা সাবজেক্টিভ প্রোনাউন, আই, হি, দে। হিজ তো সাবজেক্টিভ প্রোনাউন না, হিজ তো পজিটিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউন যে সাবজেক্ট আকারে বসতে পারে, সাবজেক্ট যে হয়, আচ্ছা এখানে, তাহলে যেহেতু না এটা একটা ফ্রেজ, এখানে আছে হি মিস দ্য ক্লাস, একটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট দিয়ে বাদ বাকি, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। মানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, যেহেতু মিস, এটা পাস্টে লিখেছি বলে মিসড লিখেছি, প্রেজেন্টে লিখলে হি মিসেস, দে হলে দে মিস, আই মিস। তো এটা একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক্সটেনশন ফ্রেজ, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এবার এদিকে খেয়াল করেন, বিকজ একটা মার্কার। এখন চিন্তা করেন তো, বিকজ হি ইজ ইল দিয়ে এভাবে যদি দিই, বা এটা না দিলেও সমস্যা নাই, তো বিকজ হি ইজ ইল, সে যে ইল, তার জন্য কি হয়েছে? আর এখানে বিষয়টা খেয়াল করেন, এখানে কোনো সাবজেক্ট ছিল? এখানে সাবজেক্ট আছে? আছে না? এই কারণে এখানে দেখেন একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কিন্তু বিকজ হি ইজ ইল আবার প্রকাশ করতে পারছে, যেটা বলতে চাচ্ছে সেটা, সেই ইল তো কি হয়েছে, মরে গেছে না বেঁচে আছে না ডাক্তার হয়েছে না কি হয়েছে? তো মেন বিষয়টা যে ও ক্লাস মিস করেছে। সো এই যে বিকজ হি ইজ ইল, হি, এই যে এখানে যেহেতু এরপর একটা সাবজেক্ট এসছে, এই কারণে এইটা কি সেন্টেন্স? তাহলে বাবা মার্কার একটা কাজে দেয়, কিন্তু মার্কার দেখার পর একটু দেখতে হয় যে বিষয়টা কি, ঠিক আছে? তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স আর এটা কি সিম্পল। তাহলে বিকজ অফ হিজ বিং ইল, সবাই বুঝতে পেরেছি তো, রাইট? আচ্ছা, বিকজ অফ হিজ বিং ইল হি মিসড দ্য ক্লাস। তাহলে এটাকে যদি কমপ্লেক্স করেন, তাহলে এভাবে লিখতে পারি যে SINC, since he was ill, right? He MISSED missed the class. So খেয়াল করে দেখেন, ওই যে সিন্স এর পর সাবজেক্ট দিয়ে বাদ বাকি কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না, এখানে অর্থ প্রকাশ হয়ে গেছে, আর এখানে এটা ফ্রেজ হয়ে গেছিল। ওকে, তাহলে সিম্পল, ফ্লেক্স, কম্পাউন্ড কি লিখে দেওয়া লাগবে? একটা লিখে দিই, he is ill and he MISSED missed the class। মানে বিষয়টা কি, ওই যে আমরা জানি এখানে তো লেখাই দিয়েছি যে মার্কার কি যুক্ত হবে, এন্ড, তাহলে এন্ড দিয়ে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ ইল, এটা একটা গোটা সেন্টেন্স না, সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট, এই পাশে সাবজেক্ট ফাইনাইট ভার্ব বাদ বাকি এক্সটেনশন সব আছে, তাহলে দুইটা প্রিন্সিপাল মাঝে এন্ড, কম্পাউন্ড হয়ে গেল না? বুঝতে পারছি? চলেন এক নাম্বার গেল, দ্বিতীয়তে যে আমার ফোন আসতে পারে। তাহলে আবার যদি নিই, সিম্পল, বাম পাশে কি ফ্লেক্স মানে কমপ্লেক্স, ঠিক আছে, আর ডান পাশে কি পাউন্ড মানে কি কম্পাউন্ড। তাহলে এই পাশে এভাবে আসি যে ইন স্পাইট অফ, এই পাশে লেখেন দো বা অলদো, আর এই পাশে লিখবেন বাট। যেমন in spite of his hard work he failed। তাহলে এটাকে কমপ্লেক্স করলে আপনি এরকম লিখতে পারেন যে though he worked hard he failed। আর কম্পাউন্ড লিখতে পারেন he
worked hard but he failed। বুঝেন তাহলে in spite of his hard work এখানে কোনো সাবজেক্ট নাই, আর হিসটা কি পজিটিভ প্রোনাউন, তো হলো না। তো এটা হচ্ছে একটা ফ্রেজ, আর হি ফেলড, হি হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট আর ভার্ব দিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয় বা প্রিন্সিপাল ক্লজ হয়, ঠিক আছে, এক্সটেনশন ম্যাটার না। আর এখানে এসে আমরা কি করলাম, দো দেওয়ার পর একটা ইয়ানিসি সাবজেক্ট দিয়ে সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব দিয়ে বাদ বাকি, আবার এখানে সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব, এই কারণে এটা কি কমপ্লেক্স, কি দো আছে আর দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব আছে, আর একটা সাবঅর্ডিনেট আর এটা কি প্রিন্সিপাল ক্লজ। আর এখানে দেখেন হি ওয়ার্কড হার্ড, এটা একা বসে প্রিন্সিপাল, আর হি ফেলড এটাও একা বসে প্রিন্সিপাল, এই কারণে ওইটা কি কম্পাউন্ড। আর কনজাংশনটা কোনটা, এই যে এখন আর আস্তে আস্তে বোঝাচ্ছি না, সমস্যা হচ্ছে আস্তে আস্তে না বোঝালে, না হওয়া উচিত। আচ্ছা এরকম যদি থাকে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আপনি এখান থেকে শুরু করবেন ইফ, আর ওইখানে যাবেন এন্ড। আচ্ছা তাহলে এভাবে যায় বাই রিডিং রেগুলারলি you can PROSPER prosper, দেখেন বাই রিডিং রেগুলারলি ইউ ক্যান প্রসপার, ঠিক আছে। এখানে বাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাদ বাকি, তার মানে এটা ফ্রেজ নাকি, এটা একটা ফ্রেজ, আর এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তার মানে এটা কি সেন্টেন্স, সিম্পল। আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে যাই এভাবে লিখি যে ইফ ইউ রিড রেগুলারলি দিয়ে ইউ ক্যান প্রসপার, তাহলে যে এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যে তুমি যদি পড়ো তাহলে কি হবে, তুমি প্রসপার করতে পারবে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে দুইটা মিলে কি পেলাম, কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা দেখছেন, দেখেন এই স্ট্রাকচারটা মনে থাকলে হয়ে যাবে, কিন্তু বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, কমপ্লেক্সে ইফ, কম্পাউন্ডে এন্ড, চোখ বন্ধ করে এই স্ট্রাকচারটা রেডি করে বসালেও হবে। আবার এখানেও আপনি বুঝে করতেছেন, তাহলে কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? এদিকে আসেন, এটাকে যদি এভাবে করি যে হ্যাঁ বা রিড রেগুলারলি, দেখেন অনেক সময় এই কম্পাউন্ড সেন্টেন্সের মজার বিষয় যে সাবজেক্টকে উজ্জ্বল রেখে যদি খালি ভার্বও রাখেন তাও হবে, ঠিক আছে। সো দুইটাই লিখতে পারেন, রিড রেগুলারলি বা ইউ রিড রেগুলারলি, এরকম থাকবে না, তারপরেও এরকম যদি থাকেও তাহলে আগে অপশন যেটা আগে যেটা আছে ওইটা আনসার দিয়ে দিবেন। তাহলে ইউ রিড রেগুলারলি and you can prosper, সো এই যে এন্ড, এই দুই পাশে কাজ শেষ। চলেন এটা কত ছিল, 3 ছিল, 3ই থাকার কথা, হ্যাঁ 4 আসেন। দেখেন যদি এরকম থাকে যে উইদাউট ভার্ব প্লাস আইএনজি, তখন আপনারা কমপ্লেক্সে লিখবেন হচ্ছে ইফ, কম্পাউন্ডে লিখবেন অর। যেমন দেখেন উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, তাহলে কমপ্লেক্স করতে হলে ইফ এর পর নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে ইফ ইউ ডু নট ওয়াক ফাস্ট দিয়ে
you will miss the train। তাহলে দেখেন উইদাউট দিয়ে থাকলে না কমপ্লেক্স ইফ দিয়ে নেগেটিভ করতে হয়, তো তুমি যদি তাড়াতাড়ি না হটো তাহলে মিস করবে। আর দেখেন ইফ এর পর ইউ ডু নট একটা, আবার ইউ উইল একটা, মানে যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কিন্তু ইফ ইউ ডু নট ওয়ার্ক ফার্স্ট এই কথাটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এ সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে পারছে না। আর এইভাবে করেন যে ওয়ার্ক ফার্স্ট বা ইউ ওয়ার্ক ফার্স্ট, যাই দেন তাই হবে, ওয়ার্ক ফার্স্ট অর you will miss the train। (2.2) যদি থাকে এই পাশে আপনি করবেন হচ্ছে so ... that, আর এখানে আপনি দিবেন হচ্ছে and। যেমন he is too weak to go, ঠিক আছে? তাহলে he is so weak that he cannot go। আর এটা কি হবে? he is very weak and he cannot go। এতই দুর্বল, এখন হাঁটতে পারছে না। গেল? এরপরে যাই প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, ঠিক আছে, এই পাশে আপনি লাগবেন no sooner had, আর এর পাশে আপনি লিখবেন and। যেমন দেখেন having taken the meal he went away। তাহলে এইটাকে কমপ্লেক্স করতে হলে আপনি এভাবে দেন যে no sooner had he taken the meal, দিয়ে একটা দেন বসাইতে হবে। কি বসাইতে হবে? দেন কনজাংশন, দেন he went away। সো এই দেখেন এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। আর এটার বুঝতে পারছেন কম্পাউন্ড কি হবে, যে হি টুক দ্য মিল এন্ড হি ওয়েন্ট অ্যাওয়ে। আপনার মতো কি করে কিন্তু সাজাইতে হবে, ঠিক আছে কম্পাউন্ডটা। লাস্ট একটা বলে দিই, he was born in 1971। তাহলে এটা কিসে আছে? সিম্পলে না? তাহলে এটাকে কি করবেন যে 1971 is the time when he was born, বা it was 1971 when he was born। এবং খেয়াল রাখেন এই যে দেখেন is the time, তাহলে ফাইনাইট ভার্ব, আবার হি এর পর was, মানে যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। ওকে, আর তাহলে কম্পাউন্ড কি হবে? it was 1971 and he was born then, ঠিক আছে, বা it was 1971 and he was born।
বা হি ওয়াজ বর্ন এন্ড ইট ওয়াজ 1971, যাই দেন হচ্ছে।